গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সকলকে জয় গুরু। যারা আমার কথা শুনছেন, দাদা ও মায়েরা, ভক্তিমতী মায়েরা, দাদারা, তাদের আমার শ্রদ্ধা, প্রণাম ও জয় গুরু। আজ আমি বলবো আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্র যখন আমাদের বাংলাদেশ ছেড়ে আমাদের ভারতবর্ষে চলে আসেন, তখনকার কিছু কথা আমি বলব। ঠাকুর অনুকূল চন্দ্র যখন বাংলাদেশ ছেড়ে আসেন, তখন তিনি বার্ধক্যে পা দিয়েছেন। ব্রিটিশ রাজত্ব চলছে, বিপ্লব আন্দোলন চলছে, হিন্দু মুসলিম বিভেদ চলছে, চারিদিকে দাঙ্গা চলছে। শুনেছি ঠাকুর হাওয়া বদল করতে এসেছিলেন। তার তৈরি করা বিশাল সাম্রাজ্য, বিশাল সৎসঙ্গ আশ্রম, পাবনা জেলায় হিমায়তপুর আশ্রম, তপবন, বিদ্যালয়, বিজ্ঞান গবেষণাগার সব ফেলে তিনি চলে এলেন খালি হাতে। ঠাকুরের তো কিছু ছিল না, সব মানুষের জন্য, সৎসঙ্গের জন্য। তার নিজের বলে কিছু ছিল না, আর তার নিজের মতো ছিল তার যে শিষ্যরা, সৎসঙ্গী। এমনকি তিনি নিজেকেও মানুষের সেবায় দান করে দিয়েছিলেন। সালটা ছিল 1946 সাল। ঝাড়খণ্ড, বিহার এসে উঠেছিলেন তিনি ভাড়ার ঘরে। তার সাথে এসেছিলেন হাজার হাজার পরিবার যারা ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরের সঙ্গে চলে এলেন। ও ঠাকুরের পরিবার পরের বছরই দেশ স্বাধীন হলো 1947 সাল, 15ই আগস্ট। দেশ ভাগ হয়ে গেল, বর্ডার তৈরি হয়ে গেল। ঠাকুর আর ফিরে যাননি। সেই জঙ্গলে ঘর বেঁধে শুরু হলো তার কর্মজীবন। ঠাকুর ভেবেছিলেন, এই বয়সে এসে আমি কি করতে পারবো, আমি আর কি করতে পারবো। কিন্তু ঠাকুরের দয়া, করুণা, তার ভালোবাসায় তর করে এগিয়ে চলল তার জীবন। আস্তে আস্তে দেওঘর আশ্রম তৈরি হলো। প্রতিদিন হাজার হাজার মানুষ তার দীক্ষা নিল। তার কথায় এবং ব্যবহারে আকৃষ্ট হলো। ঠাকুরের পাশে ছিল তার বড় খোকা, তার ডান হাত বাঁ হাত। তার ছিল আর শিষ্যগণ আর ভালোবাসার মানুষজন। এসব কথা বাংলাদেশে এক ঋত্বিক দাদার আলোচনায় আমি শুনেছি। ঠাকুরকে তারা জীবন দিয়ে ভালোবাসতেন, এখনো ভালোবেসে যান তারা বাংলাদেশের সৎসঙ্গী গুরু ভাইয়েরা। তাদের আলোচনায় বোঝা যায় যে ঠাকুরকে তারা কোথায় রেখেছেন। তাই ঠাকুরের বাংলাদেশের আমি দুটো ঘটনা বলবো। যে ঠাকুরেরই পাশের পাড়ায় বা আশেপাশে আমি পঞ্চানন সরকার নামে এক ব্যক্তি ছিলেন, এক পণ্ডিত ব্যক্তি, খালি ব্যক্তি না, উচ্চশিক্ষিত পণ্ডিত ব্যক্তি। তিনি ঠাকুরের কাছে আসতেন বা অতটা ঠাকুরকে গুরুত্বও দিতেন না, শুনতেন কিন্তু তার কাছে কোনো দিন যাননি। একদিন তার কৌতূহল হলো এবং ভাবলো, যাই না, দেখি না, পরীক্ষা করি কী আছে ওনার মধ্যে। তিনি ঠাকুরের কাছে এলেন, ঠাকুরের সঙ্গে কথা বললেন, ভালো লাগলো। তারপর দিন আবার এলেন। বললাম না, ঠাকুর মানুষকে কিভাবে চুম্বকের মতন আকৃষ্ট করে। তাই তার কথায়, তার তিনি অত বড় পণ্ডিত ব্যক্তি, যখন সে বুঝতে পারল ঠাকুর কে, কেন এসেছেন, ঠাকুরের মধ্যে কি আছে, তখন তিনি, অত বড় পণ্ডিত ব্যক্তিও ঠাকুরের পায়ে মাথা নত করলেন এবং তার দীক্ষা নিলেন। তারপরে তার বাদবাকি জীবনটা ঠাকুরের ওই আশ্রমে কাটিয়ে দিলেন, সৎসঙ্গ আশ্রমে।
ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হয়ে উঠলেন, এক বড় মাফিক ঋত্বিক হয়ে উঠলেন, সারা জীবনটা আশ্রমের কাজে নিজেকে সমর্পণ করে দিলেন। তাহলে বুঝতে পারলেন ঠাকুরের কি অশেষ কৃপা। এই একটা ঘটনা গেল। আরেকটা ঘটনা আমি তুলে ধরবো। তখন দেশ ভাগ হয়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে এক কেন্দ্র মন্দিরে উৎসব শুরু হয়েছে, চলছে। সেই উৎসবে ঠাকুরের কাছে নিমন্ত্রণ গেল। ঠাকুর তখন অনন্ত মহারাজ নামে এক শিষ্য ছিল, তার অল্প শিক্ষিত, তার 5 মাস খাটতো ঠাকুরের তামুক সাজিয়ে দিত। ঠাকুর যখন যা বলতেন তাই করতেন, করার জন্য এক পায়ে রেডিও থাকতেন। বলে না, গুরুদাস আদেশ পালনের জন্য মন সর্বদা আকুল বিকুল করে। তা সেই সময় ওই অন্তা বলে ডাকতো ঠাকুর বলতো, অন্তা রে, দুর্গাপুর থেকে নিমন্ত্রণ এসেছে, কেউ তো আশ্রমে নেই, কোনো ঋত্বিক নেই, কোনো গুরু ভাই নেই, হ্যাঁ, কোনো সৎসঙ্গী নেই, সবাই সবার কাজে বেরিয়ে গেছে, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কে যাবে? তুই যা, তোকে পাঠাই। অন্ত বলল, ঠাকুর আপনি কি বলছেন? আমি যাব? আমি কি করবো গিয়ে? আমি একটা মূর্খ মানুষ, আমার মতন একটা নগণ্য লোক সেখানে গিয়ে কি করবে? ঠাকুর বললেন, যা না তুই, আমি তো বলছি যা। অন্তা গেল, চলে আমাদের এই দুর্গাপুরে চলে এলেন। কত বছর আগে আমি সেটা বলতে পারবো না, এটাও তো দাদার আলোচনা শোনা, ঋত্বিক দাদাদের আলোচনায় আমার শোনা। তা অন্তা তো এলো, ভয়ে তো মনে তো ভয়ও রয়েছে, এসে হাজির হলো। সবাই বাংলাদেশ থেকে এসে হিমায়তপুর থেকে ঠাকুর পাঠিয়েছে, খুব সেবা যত্ন করলো অন্তাকে, অনন্ত মহারাজকে। তা তখন যখন অনুষ্ঠান শুরু হয়, তখন অনন্ত মহারাজকে ডাক পড়ল কিছু বলার জন্য স্টেজের উপরে। অনন্ত মহারাজ তো ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে স্টেজের উপরে উঠেছে, বললো, আমি কি বলতে পারি, কি বলবো ঠাকুর, আমি জানি না আমি কি বলবো, তুমি আমাকে শক্তি দাও, ভক্তি দাও, তুমি আমাকে বলার প্রেরণা দাও। তখনও বললো, ঠিক আছে, আমি যা জানি তাই বলবো, ঠাকুরের কাছে তো এত বছর তার পাশে রয়েছি, তার কাছে আছি। তখন অনন্ত মহারাজ ঠাকুরের সমস্ত ঘটনা, তার জীবনের প্রতিটা ঘটে যাওয়া ঘটনা বলতে লাগলো। ঠাকুর বাংলাদেশের মানুষের জন্য কি কি করেছে তার অবদান বলতে লাগলো। তার জীবনের ঘটা প্রতিটা মুহূর্ত, সমস্ত কিছু, তার অভিজ্ঞতা, সব কিছু তিনি একের পর এক অনর্গল বলে চলল। তার মুখে বিরাম নেই, সে নিজেও জানে না সে কি বলছে। বলতে বলতে ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু সে তার ভ্রুক্ষেপ নেই, সময় কত হয়েছে বাকি। আর মানুষও আকৃষ্ট হয়ে ঠাকুরের কথা শুনছে। তখন প্রায় ঘন্টা তিনেক তিনি আলোচনা করলো। যে মানুষ ভয় পাচ্ছে সে মানুষ ঘন্টা তিনেক আলোচনা করছে শুধু ঠাকুরেরই কথা, ঠাকুরের দয়ার কথা, ঠাকুরের করুণার কথা, তারপরে দৈব শক্তির কথা, ঠাকুরের যে সমাজের জন্য যে অবদান সেসবের কথা, মন্দিরের কথা, বাংলাদেশের মানুষ তাকে কিভাবে ভালোবাসে সেই কথা, উজাড় করে কিভাবে মন্দিরে এসে দান করেন সেই সব কথা। তো এই চলছে। তারপরে আনন্দ মহারাজ তো তারপরে তার আলোচনা শেষ হলো, আবার ফিরে এলেন পাবনাতে হিমায়তপুরে ঠাকুরের আশ্রমে। তখন এসে বললেন, ঠাকুর আপনি তো আমাকে পাঠিয়েছেন, আমি জানি না আমি কি বলেছি। তখন ঠাকুর বলল যে, হ্যাঁ তুই তো বলেছিস, তো ভালোই তো বলেছিস, তুই 3 ঘন্টা ধরে আলোচনা করলি, আর তুই নিজে জানিস না কি বলেছি। বলে, আপনি কি করে জানলেন ঠাকুর? বলে, আমি তো জানবো, আমি তো জানি। আর ওটা তুই তো বলিস নি, তুই দেখিস নি, তোর জিভের উপরে আমি বসেছিলাম, আমার মুখ দিয়ে তুই বলেছিস। তখন অনন্ত মহারাজ বলছে, ঠাকুর সব তোমার দয়া, ঠাকুর তোমার দয়ায় সব কিছু, এই জগতে যা দেখছি সব তোমার দয়া। তাই আমি বাদ বাকি জীবনটা যেন তোমার পায়ের কাছে কাটিয়ে দিতে পারি ঠাকুর, এই আমার প্রার্থনা।
এই হলো আমাদের ঠাকুর, এই হলো আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুগাবতার। হ্যাঁ, তাই যাই হোক, এরকম অনেক ঘটনা আছে। তার যে ঘটনার পর ঘটনা, সেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের মানে কি বলবো, আপনারা শিউরে উঠবেন সেসব ঘটনা। আশা করি আপনার ঠাকুরের আলোচনা শুনবেন, তাহলে জানতে পারবেন যে অনুকূল ঠাকুর কে। এই যে ইউটিউবে যে ঋত্বিক দাদারা, বড় বড় প্লয় মজুমদার, আশিস ভট্টাচার্য, আরও আছে কত ভালো ভালো সব মানে বক্তা, আলোচনায় তারা পারদর্শী, ঠাকুরের সঙ্গ করেছে, তাই সেই ঋত্বিক দাদার বাবারা ঠাকুরের সঙ্গ করেছেন, তারা ছোটোবেলা ঠাকুরের সঙ্গ করেছে, তাই তারা এত জানে, এত বলতে পারে। যাক, বললাম, আবার বলবো, জয় গুরু। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন।